তো শিক্ষার্থীরা পরীক্ষার সময় স্যাররা যখন তোমাদের এক্সেল দেখতে আসবে তখন কিন্তু স্যাররা জিজ্ঞাসা করবে বা কোনো একটা নির্দিষ্ট সূত্র বের করে জিজ্ঞাসা করবে যে এই সূত্রটা বুঝিয়ে দাও। যেমন এখানে যেমন এই এক্সেল ফাইলে মোটামুটি এইটা হচ্ছে কঠিন, ডিসকাউন্টের এই সূত্রটা একটু কঠিন। তো বললো যে ডিসকাউন্টের এই সূত্রটা তুমি বুঝিয়ে দাও। তো স্যার যখন বলবে যে ডিসকাউন্টের সূত্রটা বুঝিয়ে দাও বা যে কোনো একটা সূত্র বুঝিয়ে দাও, তখন তোমাদের করণীয় কী বা তোমরা কীভাবে এটা বোঝাবে সেটা নিয়ে আলোচনা করব। তো ডিসকাউন্টের সূত্র যখন বোঝাতে বলবে তখন তুমি ডিসকাউন্টে ক্লিক করে অবশ্যই এই সূত্রের এখানে ক্লিক করবে। তাহলে কি হবে, তাহলে মানে এই সূত্রের মধ্যে কোন কোন কলাম নিয়ে সূত্রটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু হাইলাইট করবে। তার মানে এই হচ্ছে আমাদের ডিসকাউন্টের ঘর। এই ঘরের যে সূত্রটা আমরা লিখছি সেটা শুধুমাত্র এই কলামটাকে টার্গেট করে আমরা লিখেছি। তো এই কারণে যখন স্যার বলবে যে এই সূত্রটা আমাকে বুঝিয়ে দাও, তখন তোমাদের করণীয় কি, স্যার মুখে বললো যে ডিসকাউন্টের সূত্রটা বুঝিয়ে দাও, তখন তুমি ডিসকাউন্টে ক্লিক করবা। তারপরে কি করবা, তারপরে এই সূত্রে ক্লিক করবা। ক্লিক করলে দেখবা যে এই সূত্রের মধ্যে কোন কোন সেলটাকে, সেল মানে ঘর, কোন কোন সেলকে টার্গেট করে সূত্রটা লেখা হয়েছে। এরপরে কী করবো, এরপরে যে তোমার হাতে যে প্রশ্নটা থাকবে সেটা তুমি পরে পরে স্যারকে বোঝাবো। তো ডিসকাউন্টের সূত্রটা তোমার প্রশ্ন থেকে বের করতে হবে। এই হচ্ছে তোমার হাতে থাকা প্রশ্নটা, যেটা আমি পিডিএফে দেখাচ্ছি। তো এখানে দেখো ডিসকাউন্ট সম্পর্কে কী বলছে। ইফ এডিশন অফ অল অ্যামাউন্ট ডিসকাউন্ট, আচ্ছা ডিসকাউন্ট সম্পর্কে তথ্য। ইফ গ্র্যান্ড টোটাল, মানে গ্র্যান্ড টোটাল যে ঘরটা তোমার এক্সেলে আছে, ইজ মোর দেন 5 লাখ, 5 লাখের যদি বেশি হয়, 5 লাখের বেশি হইলে কী করবে সেটা বলতেছে। দ্য ডিসকাউন্ট উইল বি 9%, ডিসকাউন্ট হবে 9%। কার 9%? অফ দ্য রেস্ট গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটালের যে বাকি অংশটা থাকবে তার 9% হবে ডিসকাউন্ট। তার মানে এইটা দ্বারা কী বোঝাচ্ছে যে তোমার ডিসকাউন্ট, মানে ডিসকাউন্টটা কেমন হবে, গ্র্যান্ড টোটাল যদি 5 লাখের বেশি হয় তাহলে মনে করো একজনের গ্র্যান্ড টোটাল হচ্ছে 7 লাখ, তুমি এইভাবে বলতে পারো স্যারকে যে একজনের গ্র্যান্ড টোটাল হচ্ছে 7 লাখ, তাহলে তার ডিসকাউন্ট কী হবে, 7 লাখ বিয়োগ 5 লাখ ইকুয়াল টু 2 লাখ, সেই 2 লাখের 9% হবে তার ডিসকাউন্ট। কারণ এখানে বলা হয়েছে রেস্ট কথাটা মানে বাকি অংশ। তাহলে ডিসকাউন্ট উইল বি 9% অফ দ্য রেস্ট গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটালের বাকি অংশ, অর্থাৎ 5 লাখ বাদ দিলে যে অংশটা থাকে। ইফ গ্র্যান্ড টোটাল ইজ মোর দেন 3 লাখ, 3 লাখের বেশি হয়, 5 লাখ না হয় যদি 3 লাখের বেশি হয়, তাহলে দ্য ডিসকাউন্ট উইল বি 3% অফ দ্য গ্র্যান্ড টোটাল। দ্য ডিসকাউন্ট উইল বি 3% অফ দ্য গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটালের 3% হবে। ফর বিলো 3 লাখ, 3 লাখের কম হইলে 1% হবে। তাহলে দেখো এই যে আমরা পড়লাম, তোমরা এটা স্যারকে পড়ে শোনাবা, শোনানোর পরে তারপর তুমি সূত্রে আসবা, সূত্রে এসে স্যারকে দেখাই দিবা যে স্যার এই যে আমাদের F18 যেটা এটাকে টার্গেট করছে, এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড টোটাল, সেটা যদি 5 লাখের বেশি হয় তাহলে এই 5 লাখের বেশি হলে কী হবে, গ্র্যান্ড টোটাল থেকে 5 লাখ বিয়োগ যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ, স্যারকে বলবো স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের গ্র্যান্ড টোটাল হচ্ছে 8,73,500। তার মানে কি F18 এই ঘরের সেল অ্যাড্রেস কত, এই ঘর বরাবর দেখো এটা হচ্ছে F18। তাহলে 8,73,000 গ্রেটার দেন 5 লক্ষ, এই কন্ডিশন সত্য। তখন কী হবে, F18 এর মানের সাথে 5 লাখ বিয়োগ যাবে, অর্থাৎ 8,73,500 বিয়োগ 5 লাখ, তাহলে যেটা থাকবে তার 9% বের করে এই ডিসকাউন্টের গড়ে এই সূত্রটা বসাবে। আর যদি এইখানে যদি 5 লাখের কম থাকে, মনে করো 4 লাখ, তখন কি হবে, 4 লাখ গ্রেটার দেন 5 লাখ, কথাটা মিথ্যা হবে না? মিথ্যা হলে কি আমার এইটা হবে, ইফের নিয়ম অনুযায়ী মিথ্যা হলে পরের কন্ডিশনে যায়, পরের কন্ডিশনে গিয়ে দেখো 4 লাখ গ্রেটার দেন 3 লাখ, কন্ডিশন সত্য হবে। তখন কি হবে, তখন হচ্ছে আচ্ছা একটু কোয়েশ্চেনটা আমরা দেখে আসি। ইফ গ্র্যান্ড টোটাল ইজ মোর দেন 5 লাখ, দ্য ডিসকাউন্ট উইল বি 9% অফ দ্য রেস্ট গ্র্যান্ড টোটাল। তারপর বলছে ইফ গ্র্যান্ড টোটাল ইজ মোর দেন 3 লাখ, দ্য ডিসকাউন্ট উইল বি 3% অফ দ্য গ্র্যান্ড টোটাল। এখানে কিন্তু রেস্ট বলে না, যেহেতু রেস্ট বলে নাই তাহলে আমাদের হয়তো আমরা ভুল লিখেছিলাম, এটা আমাদের এটা বাদ যাবে। যেহেতু রেস্ট বলে নাই তাহলে যেটা আসবে সেটার সাথে গুণ হবে, তাহলে এটা আমরা কেটে দেবো। এটা আমরা কেটে দিয়ে আমরা কি করব, যেহেতু রেস্ট বলে নাই তাহলে আমরা F18 এর সাথেই গুণ দিব। তাহলে এই ঘরটাকে আমরা ক্লিক করব, ক্লিক করে F18 এর সাথেই 3% গুণ হবে। তারপরে এই অংশটা দেখো, ফর বিলো 3 লাখ 1% অফ দ্য গ্র্যান্ড টোটাল। 3 লাখের নিচে হলে 1% হবে, 3 লাখের নিচে হলে কত হবে,
3 লাখের নিচে 1% হবে এমন সূত্র দেখো। আর যদি এই কন্ডিশনটাও মিথ্যা হয়, অর্থাৎ প্রথম কন্ডিশন মিথ্যা হলে এখানে আসবে। এখন এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, মানে কারো গ্র্যান্ড টোটাল মনে করো 3 লাখের নিচে, 2 লাখ হতে পারে, তাহলে 2 লাখ দিয়ে চেক করবে কম্পিউটার, দেখো প্রথম কন্ডিশন মিথ্যা, তারপরে কন্ডিশন মিথ্যা, তখন কি অটোমেটিক্যালি এইটা হবে। তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশন, আমরা একটু আপডেট করলাম ইন্টারনেট, এটাকে আমরা এখন সেভ করব। তাহলে এইভাবে তোমার কিন্তু স্যারকে বোঝাতে হবে যে কেমনে কীভাবে হলো। আচ্ছা, এখন আমরা উইকলি ওয়েস্ট শিট মনে করো তোমাদের পরীক্ষা আসলো। এখন বলতে পারে যে আমি কাজটা সুন্দরভাবে করেছি, করার পরে স্যার এসে বলবেন যে আমাকে বেসিক ওয়েজটা কীভাবে বের করছে এটা বোঝাবে। তখন তোমার কাজ হচ্ছে কি করণীয় কি, বেসিক ওয়েজে যে কোনো একটাতে ক্লিক করবা, ক্লিক করে অবশ্যই এই সূত্রের মধ্যে ক্লিক করতে হবে, কারণ সূত্রের মধ্যে ক্লিক করলে কোন কোন সেলটাকে টার্গেট করছে সেটা দেখাবে। তো আমি সূত্রে ক্লিক করলাম, দেখো বেসিক ওয়েজের যে সূত্রে আছে না, এই সূত্রে এই 2টা সেলকে টার্গেট করে এই সূত্রটা লেখা হয়েছে। তাহলে এখন তুমি এইভাবে মেন কথা হচ্ছে তোমার স্যারকে বোঝানোর সময় অবশ্যই কী করবো আমি আবার দেখাই। বেসিক ওয়েজের যে কোনো একটা ভ্যালুতে ক্লিক করবা, প্রথমটাতে ক্লিক করবা, তারপর অবশ্যই সূত্রের মধ্যে ক্লিক করতে হবে। এরপর তুমি দেখতে পেলা যে সূত্রের মধ্যে এই 2টা ঘরকে টার্গেট করে সূত্রটা লেখা হয়েছে। এরপরে তোমার কাজ হচ্ছে তোমার হাতে থাকা প্রশ্নটা বের করে স্যারকে প্রথমে প্রশ্নটা পড়ে শোনাবে। বেসিক ওয়েজ সম্পর্কে কী বলছে, আপ টু 40 আওয়ার ওয়েজ ইজ বেসিক ওয়েজ, 40 ঘন্টা পর্যন্ত বেসিক ওয়েজ। ভ্যালু আর অটো ফিল ফলোয়িং বিলো কন্ডিশন, এই কন্ডিশন অনুযায়ী ফিল আপ করতে হবে। গ্রেড 1 পাবে 150 টাকা, 2 পাবে 125 টাকা, 3 পাবে 100 টাকা। তো এখানে বলা হয়েছে, এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে আপ টু 40 আওয়ার পর্যন্ত, এটা হচ্ছে বেসিক ওয়েজ বলা হচ্ছে, 40 ঘন্টা পর্যন্ত বলা হয়েছে। তার মানে এখানে 40 ঘন্টা পর্যন্ত যারা থাকবে বা 40 ঘন্টার নিচে যারা থাকবে, এই সবগুলো কথাই একটা কথার মধ্যে চলে এসেছে। আপ টু দ্বারা বোঝাচ্ছে যে 40-এর বাইরে যেতে পারবে না, 40 বা 40-এর মধ্যে। তার মানে কি, কারো যদি 55 ঘন্টাও হয় তাকে তোমাকে 40 ধরতে হবে। মনে করো একজন 40-এর বেশি কাজ করছে, মনে করো সে কাজ করছে 45 ঘন্টা, তাহলে কিন্তু তার বেসিক ওয়েজ 45 ঘন্টা দিয়ে গুণ হবে না, তার জন্য 40 ঘন্টায় গুণ হবে। আবার কেউ যদি মনে করো 40-এর কম কাজ করছে, মনে করো 32 ঘন্টা কাজ করছে, তার জন্য কিন্তু আবার 40 ধরা যাবে না, তার জন্য 32 ঘন্টা ধরতে হবে। আপ টু বলতে বোঝাচ্ছে যে সর্বোচ্চ 40 পর্যন্ত। তাহলে এই যে কথাটা তুমি স্যারকে বলার পরে তুমি এখন কন্ডিশনে চলে যাবে এবং স্যারকে বলবে যে ঘটনাটা কী, যে ইফ, তাহলে এখানে 2টা কন্ডিশন, একটা হচ্ছে গ্রেড 1 অবশ্যই যার আমি মজুরি বের করব তার অবশ্যই মনে করো আমি আমাদের এখান থেকে আমি প্রথমে গ্রেড 1-এর মজুরিটা বের করব, তারপর গ্রেড 2-এর মজুরি বের করব, তারপর গ্রেড 3-এর মজুরি বের করব। তো গ্রেড 1-এর মজুরি বার করতে গেলে 2টা ক্যাটাগরি আছে। গ্রেড 1-এর মধ্যে কিছু থাকবে 40-এর থেকে বড়, আর কিছু থাকবে 40-এর থেকে কম। তাই আমাদের এখানে অ্যান্ড ইউজ করতে হবে, অ্যান্ডের মাধ্যমে চেক করতে হবে। তাহলে এই কারণে আমরা এখানে অ্যান্ড ব্যবহার করেছি, যে ইফ অ্যান্ড D3 কোনটাই দেখো ডেজিগনেশন, D3 ইকুয়াল টু গ্রেড 1, E3 গ্রেটার দেন 40। যদি এই কন্ডিশনটা হয় যে যাদের গ্রেড 1 এবং এন মানে কি এবং 40-এর বেশি, এই 2টা কন্ডিশন যাদের জন্য সত্য, তাদের ক্ষেত্রে আমরা 40 দ্বারা গুণ করব। গ্রেড 1-এর জন্য দেওয়া হবে 150 আর গুণন 40 হবে। আবার কমা দিয়ে আমরা ইফ দিয়ে পরবর্তী আমরা অ্যান্ড দিয়ে কি লিখব, যাদের গ্রেড 1 ডেজিগনেশন গ্রেড 1 এবং আওয়ার হচ্ছে 40-এর থেকে ছোটো বা সমান, তাদের ক্ষেত্রে E3 মানে আওয়ার দিয়ে গুণ হবে। 40-এর বড় হলে 40 দ্বারা গুণ হবে, আর 40-এর কম হলে, এখন 40-এর কম কত হবে সেটা তো আমরা জানি না, কারোর ক্ষেত্রে হতে পারে 37, 35, 36, 29। এই কারণে আমরা এখানে সেল অ্যাড্রেস ব্যবহার করছি। সেল অ্যাড্রেস ব্যবহার করার ফলে যার যেটা হবে সেটার সাথে গুণ হবে। তাহলে এই পর্যন্ত হলো আমাদের গ্রেড 1-এরটা বের করলাম। একইভাবে এই কন্ডিশনটা রিপিট হবে একইভাবে গ্রেড 2-র জন্য। ইফ অ্যান্ড D3 গ্রেড 2, E3 গ্রেটার দেন 40, অর্থাৎ যাদের গ্রেড 2, যে সকল কর্মচারীদের ক্যাটাগরি হচ্ছে গ্রেড 2 আর এন মানে এবং আওয়ারটা হচ্ছে 40-এর বেশি, তাদেরকে 40 দ্বারা গুণ হবে গ্রেড 2-র মজুরির সাথে। তো গ্রেড 2-র মজুরি কত, তাকে বলবো যে এই যে 125।
তো আমি যেভাবে বলতেছি এইভাবেই তোমাকে বলতে হবে। এইভাবে গ্রেড 2 পরবর্তী কাজটা পরবর্তী ইয়ার জন্য একই কথাই, যে 40-এর কম হলে কী হবে। আবার ইফ যে এন্ড আর ডেজিগনেশন মানে D3 গ্রেড 2 এবং মানে কমা এবং বেসিক ওয়েজ আওয়ারটা যদি মানে E3 যদি 40-এর ছোটো বা সমান হয়, তাহলে কী হবে। এই ক্ষেত্রে 40-এর ছোটো মানে কি, কারো 40-এর ছোটো অনেকের হইতে পারে 35, 36, 38, 32, যার যেটা হোক যেন সেইটার সাথে গুণ হয়। এই কারণে এখানে আমরা ভেরিয়েবল দেবো, অর্থাৎ সেলের অ্যাড্রেস দেবো E3। এইভাবে আমরা কি করছি, একই কাজ করছি আমরা গ্রেড 3-র জন্য। গ্রেড 3-র জন্য যাদের ডেজিগনেশন গ্রেড 3 এবং 40-এর বেশি, তাদেরকে আমরা 40 দ্বারা গুণ করব। আর গ্রেড 3-র জন্য মজুরি হচ্ছে 100। আবার আমরা পরবর্তী কন্ডিশনটাতে করছি, যাদের গ্রেড হচ্ছে যাদের ডেজিগনেশন হচ্ছে D3 গ্রেড 3 কিন্তু কাজের ঘন্টা হচ্ছে 40-এর কম, তাদেরকে আমরা সেল দ্বারা গুণ করব। এইভাবে বললে মোটামুটি যে কেউ বুঝবে। তো তোমাকে পরীক্ষার সময় জিজ্ঞাসা করলে তোমাকে এভাবেই ব্যাখ্যা দিতে হবে পরে। তাহলে আর আরেকটা জিনিস হচ্ছে, তুমি যদি প্রশ্ন নাও পড়ো, তুমি তারপরে এই সূত্র দেখে দেখে পড়তে পারবে। সূত্র দেখো, আমি যদি আমরা সূত্রের মানে প্রত্যেকটা শব্দ বাংলা করি, ইফ মানে যদি, অ্যান্ড হচ্ছে এবং, D3কে তখন বলবো যে ডেজিগনেশন গ্রেড 1, কমা E3 মানে আওয়ার 40। তাহলে এভাবে বলবো, যদি ডেজিগনেশন গ্রেড 1 আর অ্যান্ড মানে এবং আওয়ারটা যদি 40 হয়, সত্য হয়, তাহলে 40 গুণন 150 হবে এখানে। তারপর যদি এইটা যদি সত্য না হয়, তাহলে পরবর্তী কন্ডিশনে যাবে। কন্ডিশনে গিয়ে কী করবে, আবার কন্ডিশনটা পরে শোনাও। ইফ মানে যদি ডেজিগনেশন হচ্ছে গ্রেড 1 আর এইখানে অ্যান্ড মানে এবং, E3 মানে হচ্ছে আওয়ারটা যদি 40-এর থেকে কম বা সমান হয়, তাহলে কি হবে, তাহলে এখানে এই যার যত আওয়ার হবে তার সাথে মজুরিটা গুণ হবে। এই কারণে আমরা কোনো সংখ্যা না দিয়ে সেল অ্যাড্রেস দিয়েছি। আর যদি এটাও মিথ্যা হয়, মানে স্যারকে এভাবে বলবো, যদি এটাও মিথ্যা হয়, পরবর্তী কন্ডিশনে যাবে। কন্ডিশনে গিয়ে কি হবে, যদি ডেজিগনেশন গ্রেড 2 এবং আওয়ারটা যদি 40-এর বেশি হয়, তখন গ্রেড 2-র জন্য 40 গুণন 125 হবে। গ্রেড 1-এর জন্য মজুরি হচ্ছে 150 আর গ্রেড 2-র জন্য মজুরি হচ্ছে 125। তখন যদি স্যার বলে যে এটা কোথায় পেলা, তখন আমি প্রশ্ন বের করে দেখাবো যে স্যার গ্রেড 2-র জন্য মজুরি হচ্ছে 125। তার এটা যদি হয় তাহলে আচ্ছা, এই সত্য হলে 40 দ্বারা গুণ হবে। আর যদি এটাও যদি মিথ্যা হয়ে যায়, আমি 3 নম্বর কন্ডিশনে আছি, তারপরে বলবা যে পরবর্তী কন্ডিশনে যাবে এবং পরবর্তী কন্ডিশনটা এভাবে পরে শোনাবা। যদি ডেজিগনেশন গ্রেড 2 হয় এবং ঘন্টা যদি 40-এর কম বা সমান হয়, তাহলে কী হবে, সেল অ্যাড্রেস দ্বারা গুণ হবে। এখন এই কন্ডিশনটাও যদি মিথ্যা হয়, তাহলে কী হবে, পরবর্তী কন্ডিশনে যাবে এবং একইভাবে তুমি পরবর্তী কন্ডিশনটা জাস্ট ইংরেজি শব্দের বাংলা বলবা, তাই হয়ে যাবে। ইফ মানে যদি ডেজিগনেশন গ্রেড 3 হয় আর এন মানে এবং আওয়ার মানে ঘন্টা যদি 40-এর বেশি হয়, তাহলে গ্রেড 3-র যে মজুরি তার সাথে 40 গুণ হবে। গ্রেড 3-র মজুরি কত, 100, তার সাথে 40 গুণ হবে। তারপর আবার কি, ইফ মানে যদি ডেজিগনেশনটা যদি গ্রেড 3 হয় এবং আওয়ারটা যদি 40-এর থেকে ছোটো বা সমান হয়, তাহলে কী হবে, তাহলে গ্রেড 3-র যে মজুরি তার সাথে সেল অ্যাড্রেসটা গুণ হবে। জাস্ট প্রশ্ন না পড়ে তুমি শুধুমাত্র সূত্রের বাংলা বললেই হয়ে যায়। তো এই কথাটা অনেকে বলতে পারে না। তো দুঃখজনক 3 মাস ক্লাস করে যদি বলতে না পারো, এটা আসলেই দেখতে। আচ্ছা, এরপর বলতে পারে যে ওভারটাইম মজুরিটা বুঝো। তো ওভারটাইমে যে কোনো একটা ক্লিক করবা, ক্লিক করার পরে অবশ্যই সূত্রে ক্লিক করবা। তাহলে দেখো এই সূত্রের মধ্যে কোন সেলটাকে টার্গেট করা হয়েছে, সেটা হচ্ছে আওয়ার, ঘন্টাকে। তাহলে স্যারকে পড়ে শোনাবা যে অবশ্যই প্রশ্ন পড়েছে, তোমার মুখস্থ থাকলে আর প্রশ্ন পড়ার দরকার নেই। তুমি বলবো যে যাদের ঘন্টা 40-এর বেশি হবে শুধুমাত্র তারাই ওভারটাইম পাবে, আর বাকিরা ওভারটাইমের ঘরে 0 থাকবে। তাহলে ওভারটাইমের ঘর হচ্ছে E3 গ্রেটার দেন 40-এর বড় হলে ওভারটাইম বের করে নেওয়ার জন্য আমরা কী করছি, মানে 40 পর্যন্ত তার হচ্ছে বেসিক, 40-এর পরে যে ঘন্টাটা হবে সেটা হচ্ছে ওভারটাইম, এবং 40-এর পরে সে যত ঘন্টা কাজ করবে তার জন্য হচ্ছে আলাদা মজুরি। এই কারণে আমাদের 40-এর পরে সে কত ঘন্টা কাজ করলো এটা বের করার জন্য টোটাল ঘন্টা থেকে 40 বিয়োগ দেওয়া হয়েছে। মনে করো একজন কাজ করলো, মনে করো এইটার কথাই ধরো 55 ঘন্টা,
তাহলে 55 গুণন 40 তাহলে কত হবে 15 গুণন 20 200, যেটা হবে সেটাই হবে। আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয়, ইফের ভিতরে এই পর্যন্ত হচ্ছে এই হচ্ছে ইফের কন্ডিশন, এই কন্ডিশন সত্য হলে তোমার এইটা এক্সিকিউট করবে, এই যে জাস্ট এইটা। আর কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে কি দেখাবে 0 দেখাবে। তো ইন্টার দাও, এখন তুমি বলবো যে স্যার প্রথম ইয়েটা দেখাচ্ছে 40 > 40, এটা মিথ্যা, এই কারণে ওভারটাইম 0। পরের ক্ষেত্রে দেখাচ্ছে 55 > 40, মানে কন্ডিশন সত্য, এই কারণে 15 গুণন 200 এটা বের হয়েছে। আর এটাতে কোনো সূত্র নাই, এটাতে সূত্র আছে, এটা পরে শোনাবা যে গ্রোস অ্যামাউন্ট হবে, এটা সাধারণত জিজ্ঞাসা করে না, আশা করি আর এটা বুঝতে পেরেছো। তো এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করলে কিন্তু বলতে হবে, যেমন আবার অনেক সময় প্রশ্ন করতে পারে যে এখানে ইউনিক আইডিটা কেমন হলো, বুঝে এটা কেমনে আসলো। তো দেখবা এটা হচ্ছে হোমে গিয়ে এখানে গিয়ে আমরা মরে যাব, কাস্টমে গিয়ে এটা দিতে হয় সবার সামনে, ওকে। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে আবার ইউনিক আইডির যে সূত্র সেটাও বলবে দেখাও। তো ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে গিয়ে এই সূত্রটা তখন দেখাবা, আবার বলতে পারে যে এই সূত্রটা বোঝাই দেবে। তো সূত্রটা বোঝানো হচ্ছে কি কাউন্ট ইফ হচ্ছে শর্ত সাপেক্ষে গণনা করে, কাউন্ট ইফ গণনা করবে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে, আর যেটার মানে শুরুটা হবে হচ্ছে প্রথমটা, এবং যেটার ভ্যালু হবে ইকুয়াল টু 1, মানে সবগুলো ভ্যালু সে চেক করবে যে এই রেঞ্জের মধ্যে সবগুলো ভ্যালু এক আছে কিনা, মানে একবার আছে কিনা। এই হচ্ছে কাউন্ট ইফের কাজ, এটা হচ্ছে ইউনিক। এতটুকু পর্যন্ত সে নির্ণয় করে যে আমাদের এই রেঞ্জের মধ্যে ডাটাগুলো ইউনিক, মানে অদ্বিতীয় আছে কিনা। যদি অন দ্বারা বোঝাচ্ছে অদ্বিতীয়, মানে ইউনিক হবে, মানে একটা ভ্যালু একবারই দিতে পারবে, দুইবার দিলে তাহলে ডুপ্লিকেট হইবে। তো ডুপ্লিকেট হলে এই কাউন্ট ইফ বাধা দেবে। তাহলে কাউন্ট ইফের এখান থেকে এই পর্যন্ত এতটুকু কাজ হচ্ছে ডাটাগুলো প্রত্যেকটা ডাটা মানে আলাদা আলাদা আছে কিনা সেটা যাচাই করে। তারপর লেনের কাজ হচ্ছে লেন ওই যে প্রথম ঘরটাকে টার্গেট করতেছি, যে লেনের কাজ হচ্ছে 6টা ডিজিট কিনা, কারণ আমাদের সহ 7টা ডিজিট, বাদ দিয়ে বাকি 6টা ডিজিট হচ্ছে নাম্বার। এই কারণে ইটা যেহেতু অটোমেটিক্যালি নিবে, এই কারণে আমরা 6টা ডিজিট দিচ্ছি। তারপরে নাম্বার দিয়ে চেক করা হচ্ছে যে বাকি 6টা ডিজিট যে আমরা দিব সেটা নাম্বার টাইপের কিনা। তো এটা এতটুকু বললেই আনা। এখন যখন তুমি ইনপুট দিবা তখন তোমাকে দিতে হবে না, শুধু তুমি নাম্বার টাইপ করবা। কী করবা, নাম্বার টাইপ করবা আর অটোমেটিক্যালি চলে আসবে। এটা তো তোমাদের হয়, বুঝেই গেছো। আর এগুলো তো ড্রপ ডাউন। আচ্ছা, এখানে একটা কথা আছে, এই যে লিস্ট করার সময় অনেকে তোমরা যে ভুলটা করো এটা একটু দেখো। ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে গিয়ে এই লিস্ট করার সময় ডাটা সোর্স নিয়ে সেখান থেকে একটু দেখো, লিস্ট অন্যভাবে করছে। এখানে ওই যে এখান থেকে সেখানে হেল্পার টেবিলকে লিস্ট করছে। আচ্ছা, এটা আমি অন্য সঙ্গে যাবো না। আচ্ছা, এখন আমরা এটা বুঝলাম। আচ্ছা, এটা হচ্ছে ভিআর গ্রাফিক্সের, এটা তোমরা অনেকবার করেছো। ইউনিক আইডির তো একই রুলস। ইউনিক আইডি যদি বলে যে এটা বুঝাই দাও, ওই তো ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে গিয়ে ওই যে যেভাবে বুঝালাম সেভাবে কাউন্ট ইফের কাজ হচ্ছে। এখান থেকে এই পর্যন্ত ইউনিক কিনা সেটা যাচাই করে। এটা একটু লং সূত্র লিখছে। আচ্ছা, যেটা দরকার নেই, তোমরা যেটা পারো ওইটাই করবা। তারপরে যেটা বলছে যে এই যে প্রিন্সিপাল, এগুলো কিন্তু লিস্ট আর কি। তো এটা করতে গিয়ে তোমাদের অনেকে ভুল হয়, যে ভুলটা হয় সেটা আমি দেখাবো। ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন, অনেকে কী করো এখানে বানান ভুল লেখো, অনেকে কী করো আবার এখানে মনে করো, তোমরা একটু লক্ষ্য করো, এইখানে কী করলা কমার পরে একটা স্পেস দিয়ে দিলাম, একটু জাস্ট কমা পর্যন্ত যাই। একটু দাঁড়াও, মনে করো জেপিওর পরে কমা, তুমি অনেকে কী করলো স্পেস দিয়ে কমা দিল, তাহলে কিন্তু তার ভুল হয়ে গেল। স্পেসও কিন্তু একটা লেটার বা ক্যারেক্টার। তো তোমার যখন দেখবা যে তোমার সূত্রে বানান টানান সবই ঠিক আছে, বাট সূত্রটা ইরর আসতেছে, তখন তোমাকে অবশ্যই লিস্টটা চেক করতে হবে যে লিস্টের বানান অথবা কোথাও স্পেস তুমি এক্সট্রা দিয়েছো, এটা তোমাকে ক্লোজ করতে হবে। আবার অনেকে দেখবো যে সবগুলো ঠিক আছে, তাও হচ্ছে না, তখন দেখবা যে এইখানে কোনো এইখানে স্পেস, লাস্টেও স্পেস থাকতে পারে। এটা অনেক সময় নজর আসে না, একটা বা দুটো থাকতে পারে। তো থাকলে কী করবা, লাস্টে তুমি দেখো আমি যখন আবার শেষে ক্লিক করবো, দেখো 2টা স্পেস দেখাচ্ছে। এখন ক্লোজ করো, কেটে দাও, এখন আর কোনো স্পেস নেই। এখন যদি আমি আবার এই যে মাঝখানে কোথাও ক্লিক করে আমি যদি আবার শেষে ক্লিক করি, দেখো বোঝা যাচ্ছে যে কোনো স্পেস নেই।
তো এইগুলো চেক করতে হবে, কোথাও স্পেস বেশি পড়তে পারে অথবা কোথাও বানান ভুল হতে পারে, সেগুলোকে কারেকশন করতে হবে, কারেকশন করে দেন ওকে দিতে হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে মেইন। তো আমি দেখো এটা কারেকশন করলাম, যখন আমি কারেকশন করবো তখন আবার ওইটা কী করতে হবে, ওইটাকে কারেকশন তো আমি একটাতে করছি, বাকিগুলোতে যেন অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়, সেজন্য এটাকে আবার এইভাবে টেনে দিতে হবে। টেনে দেওয়ার পরে এটা তোমরা জানো, টেনে দেওয়ার পরে আবার প্রশ্ন অনুযায়ী কোনটা কী সেটা তোমাকে চেঞ্জ করতে হবে। তো এগুলো বারবার ক্লাসে করানো হয়েছে। এরপরে আসতে পারে যে বেসিক স্যালারিটা, এটা বলতে পারে যেটা বোঝাও যে বেসিক স্যালারিটা কেমনি কী হবে। তো বেসিক স্যালারি তোমার যদি প্রশ্ন মুখস্থ থাকে তাহলে তুমি তো আর প্রশ্ন পড়া দরকার নেই, স্যারকে বলে দেবা। তো বেসিক স্যালারি বোঝাতে বললে বা যে কোনোটাই বোঝাতে বলুক, তোমার কাজ হচ্ছে সূত্রে ক্লিক করা, তাহলে বুঝতে পারবা যে এই সূত্রের মধ্যে কোন সেলটাকে টার্গেট করা হয়েছে, সেটা হচ্ছে ডেজিগনেশন। এখন তুমি জাস্ট এই যে লাইনটা আছে এটার একটু বাংলা পড়ে দিলেই হয়ে যায়। তাহলে বাংলা আমরা পড়ি ইফ মানে যদি, ইফ অর্থ হচ্ছে যদি, D4 নামটা বলো ডেজিগনেশন। D4 না বলে D4 বলতে পারো, তো D4 বললে তো স্যাররা বুঝবে যে তুমি বুঝো না, তো তুমি বলেছো D4টা হচ্ছে ডেজিগনেশন। তাহলে ইফ ডেজিগনেশন ইকুয়াল টু প্রিন্সিপাল হয় তাহলে তার জন্য বেতন হচ্ছে বেসিক স্যালারি হচ্ছে 16,000, প্রশ্নে এটা বলা আছে। আর যদি এটা না হয়, আমি যেভাবে বলতেছি তোমাদেরকে এভাবেই বলতে হবে, যদি এই অর্থ হচ্ছে যদি ডেজিগনেশন প্রিন্সিপাল হয় তাহলে বেসিক স্যালারি এখানে দেখাবে 16,000। আর যদি এটা মিথ্যা হয়, মানে এটা যদি না হয় তাহলে পরবর্তী কন্ডিশন চেক করবে, চেক করে দেখবে যে ডেজিগনেশন জেপিও কিনা। যদি জেপিও হয় তাহলে বেসিক স্যালারি করে কত আসবে, 9,000 আসবে। যদি এটাও মিথ্যা হয়, এটাও মিথ্যা মানে কি, এটা মিথ্যা হলে তো এখানে আসবে, এটা মিথ্যা হলে পরবর্তী কন্ডিশনে যাবে। পরবর্তী কন্ডিশনটাও তুমি আবার একটু বাংলায় পড়ে শোনাবা। ইফ মানে হচ্ছে যদি, D4 হচ্ছে ডেজিগনেশন টেইনার হয় তাহলে বেসিক স্যালারি দেখাবে 8,500। যদি এটাও মিথ্যা হয় তাহলে D4 পরবর্তী কন্ডিশনে যাবে, আবার আগের মতোই তুমি পরবর্তী কন্ডিশনটা বাংলা পড়ে শোনাবা। কি পড়তো, যদি ডেজিগনেশনটা যদি লিড টেইনার হয় তাহলে 9,500 দেখাবে। যদি এটাও মিথ্যা হয় তাহলে পরবর্তী কন্ডিশনে যাবে, পরবর্তী কন্ডিশনে গিয়ে চেক করবে যদি ডেজিগনেশনটা IT অফিসার হয় তাহলে 10,000 দেখাবে। তাহলে এখানে মূলত কয়টা কন্ডিশন আছে, একটা কন্ডিশন, দেখো ইফ একটা কন্ডিশন, 2টা 3টা 4টা 5টা কন্ডিশন। 5টা কন্ডিশনের মধ্যে যে কোনো সময় যে কোনো একটা কন্ডিশন অবশ্যই সত্য হবে। তো মনে করো এখন এটা জাস্ট এতটুকু বললেই তোমার হয়ে যাবে। এখন যদি স্পেসিফিকভাবে বলে যে তুমি এই 8,500 কেমনি আসলো সেটা এই সূত্র থেকে বোঝাও, তখন বলবো যে এটা হচ্ছে টেইনার। তো টেইনার এটা 8,500 কীভাবে আসলো, এটা যদি বলে যে এটা কীভাবে আসলো এটা বোঝাও, তাহলে তোমাকে কীভাবে বোঝাতে হবে সেটা আমি দেখাচ্ছি। তুমি 8,500তে ক্লিক করবা, ক্লিক করে সূত্রে ক্লিক করবা, তারপর বলবো যে স্যার আমাদের ডেজিগনেশন হচ্ছে টেইনার। তো টেইনার প্রথমটার সাথে মিলবে না, তাহলে কন্ডিশন মিথ্যা হবে। মিথ্যা হওয়ার কারণে 16,000 না হয়ে পরবর্তী কন্ডিশনে যাবে। পরবর্তী কন্ডিশনে দেখা যাচ্ছে এখানে জেপিও, কিন্তু আমাদের ভ্যালুটা হচ্ছে টেইনার, তাহলে টেইনার আর এখানে আছে জেপিও, তার মানে কি কন্ডিশন মিথ্যা। মিথ্যা হওয়ার কারণে পরবর্তী কন্ডিশনে যাবে। তো পরবর্তী কন্ডিশনে কি আছে, টেইনার। আর আমাদের পোস্টার আমাদের এখানে ভ্যালুটা কত, এখানে ভ্যালু হচ্ছে টেইনার, তাহলে টেইনার ইকুয়াল টু টেইনার সত্য, এই কারণে 8,500 দেখাবে আর বাকিগুলো দেখাবে না, মানে এখানেই থেমে যাবে। এই কারণে এইভাবে 8,500 কম্পিউটার শো করতেছে। জাস্ট এইভাবে তোমাকে ধারাবাহিকভাবে বলতে হবে, এখানে ঘাবড়ানোর কিছু নেই। সূত্র যদি বুঝতে পারো এভাবে এক এক করে বলে যাবে। তো যেভাবে বললাম এভাবে তোমাদেরকে কিন্তু বোঝাতে হবে। এরপর যদি বলে যে তুমি হাউস রেন্ট, এটা আমাকে বোঝাই দেবে যে হাউস রেন্ট 3,400 এটা কীভাবে আসবে। তো 3,400 ক্লিক করার পরে অবশ্যই তোমাকে সূত্রে ক্লিক করতে হবে, তারপর তোমাকে জাস্ট এই সূত্রের বাংলা করতে হবে। ইফ যদি, অর মানে অথবা, D8টা হচ্ছে D8-এর সেলের কলাম, এই সেলের কলাম, সেলের নামটা কি, টাইটেলটা কি, সেটা হচ্ছে ডেজিগনেশন। সেলের ভ্যালু হচ্ছে 10, আর এই সেলটা কোন কলাম বরাবর আছে, ডেজিগনেশন কলাম বরাবর। ওকে, তাহলে তুমি কীভাবে বলবো সেটা দেখো। ইফ যদি, অর মানে অথবা, ডেজিগনেশন প্রিন্সিপাল অথবা IT অফিসার হয়, প্রিন্সিপাল অথবা, অথবা কোথা থেকে পেলাম, এই যে অর, এটা হচ্ছে অথবা, তাহলে D8টা হচ্ছে ডেজিগনেশন। ডেজিগনেশনটা যদি প্রিন্সিপাল, মানে D8-এর ভ্যালু যদি প্রিন্সিপাল অথবা D8-এর ভ্যালু যদি IT অফিসার হয়, দেখো তো আমাদের D8-এর ভ্যালু কত, 10, তার মানে এটা মিথ্যা। তো
তো তখন স্যারকে বলে যেটা মিথ্যা হওয়ার কারণে এই কন্ডিশনটা হবে না, পরবর্তী কন্ডিশনে যাবে। কন্ডিশনে গিয়ে চেক করবে ইফ মানে যদি ডেজিগনেশন মানে D8-এর মান যদি জেপিও অর মানে অথবা D8-এর মান যদি লেট টেইনার হয়, তো আমাদের ভ্যালুটা দেখো টেইনার, তাহলে এটাও মিথ্যা। লেট টেইনার হইলে এইটা হইত, আর যদি না হয় তাহলে বাকি সবগুলোর জন্য কত হবে, E3 গুণন 40% হবে। এই কারণে টেইনার দেখা যাচ্ছে প্রথম কন্ডিশনেও নাই, দ্বিতীয় কন্ডিশনেও নাই, তাহলে টেইনারটা অটোমেটিক্যালি দ্বিতীয় কন্ডিশনের পরে যে তার কন্ডিশন নাই, তাহলে দ্বিতীয় কন্ডিশন মিথ্যা হলে মানে সর্বশেষ কন্ডিশন মিথ্যা হলে যেটা হবে সেটাই হচ্ছে টেইনারের ভ্যালু। এই কারণে 8500-কে 40% দ্বারা গুণ করলে কী হবে, এখন এটা তো কী হবে 34,400 হবে। এখন যদি বলে যে এটা বুঝাই দাও, তখন আবার এখানে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখো এটা হচ্ছে IT অফিসার, তাহলে IT অফিসার এখানেও নাই, এখানেও নাই IT অফিসার, তাহলে এটা হবে না, পরবর্তী কন্ডিশনে যাবে প্রিন্সিপাল সরি IT অফিসার, এটা না কিন্তু IT অফিসার কিন্তু আমার ভুল হয়েছে। এটা দেখো যদি বলে এটা বুঝিয়ে দাও, তাহলে IT অফিসার, তাহলে ইফ যদি ডেজিগনেশন প্রিন্সিপাল অথবা ডেজিগনেশন IT অফিসার যে কোনো একটা হয়, তাহলে আমাদের এখানে ভ্যালুটা দেখো, ভ্যালুটা প্রিন্সিপাল না কিন্তু ভ্যালুটা হচ্ছে IT অফিসার, তার মানে কি এটা সত্য। ওর মানে ওরের নিয়ম কি, যে কোনো একটা সত্য হলে ওরের ভিতরে এখানে দুইটা কন্ডিশন আছে না, এই একটা কন্ডিশন আর হচ্ছে এই একটা কন্ডিশন। তোমরা জানো যে ওরের নিয়ম কি, ওরের ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই আমাদের এই ইফের কন্ডিশনটাকে সত্য ধরবে আর কি। তো যেহেতু এই অংশটা সত্য হয়েছে, এই কারণে এই পুরো অরটা কী হবে, পুরো অরটা হচ্ছে সত্য। অরের ক্ষেত্রে যে কোনো একটা সত্য হলে পুরোটা সত্য হয়, আর এন্ডের ক্ষেত্রে সবগুলো সত্য হলে পুরোটা সত্য হয়, এটা মনে রাখবা। তো যেহেতু এখানে এইটা সত্য হয়েছে, এই কারণে আমাদের এই কন্ডিশনটা সত্য, এই কারণে কী হবে, এই কারণে E10-এর ঘরে যে ভ্যালুটা আছে এরকে মানে 10,000, তাকে 60% দ্বারা গুণ করে যেটা হবে সেটা হচ্ছে এই ঘরে বসবে। ওকে, এখন স্যাররা বলতে পারে যে এই যে 60%, এই যে 50%, এই যে 40%, এটা কোথায় পেলে? তখন তুমি তোমার প্রশ্ন বের করে জাস্ট স্যারকে করার কোনো কারণে দেখাবা যে স্যার এই যে বলা হয়েছে যে এই যে বেসিক স্যালারি বেসড অন ডেজিগনেশন ভ্যালু আর অটোফিল, আচ্ছা এটা সরি হাউস রেন্ট, আমরা তো হাউস রেন্ট দিয়েছি 60% অফ বেসিক, তাহলে বেসিকে 60% আসবে, তাদের জন্য ডেজিগনেশন প্রিন্সিপাল অ্যান্ড IT অফিসার। তো আমি চেক করতেছি প্রিন্সিপাল IT অফিসার হলে বেসিকটাকে আমি 60% দ্বারা গুণ করতেছি, তাহলে বেসিক কোন করে আসছে, বেসিকটা দেখো, এই দেখো জাস্ট তোমাকে বলেই দিছে বেসিকের 60%। এখন তোমার এক্সেলে দেখতে হবে সরাসরি বেসিক নামে কোনো ঘরের নাম থাকতে পারে, অথবা বেসিক বলতে যেটা বোঝায় স্যালারি, সেই ঘরটা তোমাকে গুণ করতে হবে। তো বেসিক নামে কোনো ঘরের নাম নেই, কিন্তু বেসিক দ্বারা বোঝাচ্ছে যে সে এই বেসিক স্যালারিটাকে বোঝাচ্ছে, এই কারণে আমরা বেসিক স্যালারিটাকে 60% দ্বারা গুণ করতেছি। তারপর বলতে পারে যে 50% কোথায় পেলে, এই 50%, তখন তুমি আবার প্রশ্ন আগের মতোই যে 50% হবে বেসিক অফ ডেজিগনেশন, বেসিকের 50% হবে কার জন্য, জেপিও এবং লেট টেইনারের জন্য। জাস্ট এভাবে বলে যাবা, তাহলে যাকে বলো সে বুঝতে পারবে। তারপর এগুলো নিয়ে বেশি কোশ্চেন করে না, এগুলো সহজ, গ্রোস স্যালারি বিয়োগ এগুলো পারবা, নেক্সট স্যালারি ম্যাক্স তো সহজ, এই সবগুলোতে ম্যাক্স বের করছে, মিন বের করছে আর ম্যাক্স বের করছে। তারপর হচ্ছে এটা নিয়ে মাঝে মাঝে প্রশ্ন করে, এটা হচ্ছে আমাদের ভিলুকআপ, এটা হচ্ছে লিস্ট। ভিলুকআপটা কীভাবে হলো, ভিলুকআপের নিয়মটা কি, ভিলুকআপের একটা স্টার্টিং ভ্যালু থাকে, মানে যেখান থেকে মানটা সে নেবে সেটা হচ্ছে মানে সার্চিং ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে এই ঘরটা C70। তারপর একটা টেবিল থাকে, টেবিল এখান থেকে এই পর্যন্ত থাকে। তারপর তুমি ওই টেবিলে কোন কলামটা দেখাবে, যদি এখান থেকে এই টেবিল হয়, আমি যদি দেখাতে চাই মনে করো নেমটা, তাহলে এইখান থেকে যদি আমি এই পর্যন্ত টেবিলটাকে ধরি, তাহলে নেমটা হবে সেকেন্ড কলাম, ডেজিগনেশন হবে থার্ড, এটা ফোর্থ, এটা পঞ্চম কলাম, ষষ্ঠ কলাম, সপ্তম কলাম। ওইভাবে কী করতে হবে, জাস্ট এখানে মানগুলো, এখানে দেখো 2, টেইনারের ক্ষেত্রে হবে 3, সরি 2 কেন, মানটা চেঞ্জ করো, যা সেটা ভুল আছে। তো এইভাবে তোমাকে বলতে হবে, তাহলে তোমরা করেছো এখানে শুধু একটু ভুল আছে, তুমি একটু চেক করে নিয়ে এখানে 3 হবে, তারপর আসতেছে, এটা যেহেতু 0 দিচ্ছে এই কারণে আসতেছে। ওকে।